আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা, কিন্তু নানা কারণে এই বিদেশি উচ্চশিক্ষা নেওয়া সম্ভব হয় না। বন্ধুরা, 2020 সালের পর থেকে আস্তে আস্তে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশি উচ্চশিক্ষা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। যে সকল দেশে খুব সহজেই ভিসা পাওয়া যেত, খুব সহজেই সেখানে ডিগ্রি অর্জন করা যেত, সেটেল হওয়া যেত, সেই দেশগুলো আস্তে আস্তে বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। হয়তোবা এটার পিছনে আমরাই রয়েছে, অর্থাৎ আমাদের বিভিন্ন কার্যকলাপের কারণে হয়তোবা এই স্টেপগুলো দেশগুলো নিচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরন রয়েছে। কোনো শিক্ষার্থীরা শুধু স্কলারশিপকেই টার্গেট করছেন, অর্থাৎ সেখানে তার পক্ষে মূলত হচ্ছে এত টাকা দিয়ে পড়াশোনা করা সম্ভব না। কিছু শিক্ষার্থী রয়েছেন যে স্কলারশিপ পাওয়া তার পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে কিছুটা বাজেট দিয়ে কিছু টাকা পয়সা খরচ করে বিদেশে উচ্চশিক্ষা নিতে চাচ্ছেন। আর এমন অনেক শিক্ষার্থী রয়েছেন যে বাজেট কোনো ইস্যুস না, একটা ভালো দেশে যেখানে সেটেল হওয়া যায় এবং কাজেরও সুযোগ সুবিধা রয়েছে, সে সকল দেশে উচ্চশিক্ষা এবং সেটেল হওয়ার পরিকল্পনা অনেকেই করছেন। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ আমি বাজেটের উপর বেস করে কোন দেশগুলো চয়েস করা 2026 সালের জন্য আপনার জন্য উপযোগী হবে, পাশাপাশি জানিয়ে দিব বিনামূল্যে কি কি এবং কোথায় সুযোগ রয়েছে এবং কোন স্কলারশিপগুলোতে আপনার আবেদন করা উচিত, সবকিছু আজকে তথ্য দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে কয়েকটি বিষয় জানিয়ে রাখি, কারণ এই বিষয়গুলো জানিয়ে রাখলে বাকি স্টেপগুলো বা বাকি তথ্যগুলো আপনাদের জন্য বোঝা এবং সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। এখানে আমি যেই বাজেটের কথা বলবো সেখানে কিন্তু ব্যাংক সলভেন্সি আমি উল্লেখ করিনি, অর্থাৎ কত টাকা ব্যাংক ব্যালেন্স লাগবে এবং সেই ব্যাংকের যে হিসাবটা সেটাকে আলাদা রেখেছি। মূলত এখানে টিউশন ফিস এবং যেতে সর্বমোট আপনার কত টাকা বাজেট থাকতে হবে এই বিষয়টার উপর আমি ফোকাস করেছি। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে অ্যাডমিশন পাওয়ার জন্য এবং ওই একটি দেশে যাওয়ার জন্য এবং সেটেল হওয়ার জন্য প্রাথমিকভাবে আইএলটিএসটা খুব জরুরি। যদি আইএলটিএস আপনার না থাকে বা কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনার যদি না থেকে থাকে, তাহলে আমি যে আজকে যে দেশগুলোর কথা বলবো সেক্ষেত্রে অনেক দেশকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার লিস্টটা অনেক ছোট হয়ে যাবে। তাই আইএলটিএসটা জরুরি। আর এখন যেহেতু খুব কম্পিটিটিভ ওয়ার্ল্ড এবং অনেকেই আবেদন করছেন এশিয়া থেকে এবং বাংলাদেশ থেকে, তো অনেক শিক্ষার্থীরা আবেদন করে এবং অনেকে কিন্তু আইএলটিএস দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে তারপর কিন্তু আবেদন করছে। সে জায়গায় আপনার আইএলটিএস নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকাংশে পিছিয়ে যাবেন। আর একটি দেশে যদি আপনার যাওয়ার পরিকল্পনা থেকে থাকে, সেখানে যোগাযোগ করা, পড়াশোনা করা এবং অন্যান্য কাজগুলো করার জন্য কিন্তু আইএলটিএসটা, যাদের বাজেট 2.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা প্লাস, তাদের আসলে কোন দেশ 26 সালে চয়েস করা উচিত বা টার্গেট নিয়ে এগিয়ে যাওয়া উচিত। প্রথম যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রিয়া। এটা ইউরোপের ইউনিয়নভুক্ত একটি দেশ এবং এটা সেনজেনভুক্ত একটি দেশ, এবং বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পায়। অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ রয়েছে, যেমন ইউনিভার্সিটি অফ ভিয়েনা রয়েছে, যেখানে কিন্তু খুব অল্প পয়সায় বলতে পারেন একদম বিনামূল্যেই বাংলাদেশিরা পড়াশোনা সেখানে করতে পারে। তবে হ্যাঁ, এই দেশটিতে যাওয়ার জন্য আইএলটিএস এর পাশাপাশি এবং এখানে ডকুমেন্ট অ্যাটাস্টেশনের জন্য আপনার মোটামুটি একটা সময় এবং অর্থ খরচ হবে। যদি এই ইনভেস্টমেন্টটা করতে পারেন তাহলে আমি মনে করি এই অল্প টাকার মধ্যে সবচেয়ে ভালো একটি দেশ হচ্ছে অস্ট্রিয়া। এবং এই দেশটিতে কাজেরও সুযোগ সুবিধা রয়েছে, ভবিষ্যতে সেটেলমেন্টেরও সুযোগ সুবিধা রয়েছে। যেহেতু জার্মান ভাষাটা এখানে বেশি প্র্যাকটিস হয়, যদি আপনার এই ভাষার উপর দক্ষতা থেকে থাকে তাহলে অ্যাডমিশন পাওয়াটা আপনার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। দ্বিতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে চায়না বা চীন। চায়নাকে অনেকেই টার্গেট করেন, তবে চায়নাতে অনেক স্কলারশিপ রয়েছে। ইউরোপ আমেরিকাতে যেখানে স্কলারশিপের কিছুটা কমতি রয়েছে, চায়নাতে কিন্তু ইজিলি একটি স্কলারশিপ পাওয়া যেতে পারে, সেটা গভর্নমেন্ট হোক, নন গভর্নমেন্ট হোক, অর্গানাইজেশনাল বেসড হোক বা ইউনিভার্সিটি বেসড হোক, আপনি কিন্তু এখানে একটি স্কলারশিপ পেয়ে যেতে পারেন। তাই এখানে খুব অল্প পয়সায় ভালো মানের বিশ্ববিদ্যালয় থেকে পড়া সম্ভব। তবে প্রবলেম হচ্ছে চায়নাতে অনেকেই থাকতে চান না, সেখান থেকে একটি ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করার পর অন্য দেশে মুভ করার শিক্ষার্থীদের মধ্যে প্রবণতা দেখা যায় বা দেশে ফেরত আসার একটি প্রবণতা দেখা দেয়। তবে সেখানে কাজ করা বা সেটেল হওয়াটা অবশ্যই চ্যালেঞ্জিং। তৃতীয় যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়া। অনেকেই আমাকে বলেন যে ভাইয়া মালয়েশিয়াটা কেন আমরা চয়েস করব। এর পিছনে অনেক কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে মালয়েশিয়াতে আবেদন করার জন্য বা সেখানে যাওয়ার জন্য কোনো ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না। খুব ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন ইউনিভার্সিটি অফ মালয়া রয়েছে, এছাড়াও আরও নামি দামি বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং এই মালয়েশিয়াটা চয়েস করার আরেকটি কারণ হচ্ছে খুব অল্প টিউশন ফিস দিয়ে করা যায় এবং খুব ইজি ভিসা প্রসেস। যদি প্রোফাইল ঠিকঠাক থাকে 100% আপনি ভিসা পাচ্ছেন। পাশাপাশি আপনি মালয়েশিয়া থেকে কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা অর্থাৎ অন্য কোনো দেশগুলোতে যাওয়ার জন্য আপনার জন্য ইজি হয়ে যাবে। অর্থাৎ অনেকে পাথওয়ে বা ক্রেডিট
ট্রান্সফার প্রোগ্রামে কিন্তু অনেকেই চলে যান। তাই এটা আপনার একটি অল্টারনেটিভ ওয়ে হতে পারে। অর্থাৎ যাদের অনেক বড় একটা ইয়ার গ্যাপ হয়ে গেছে, তারা চিন্তা করছেন কি করবেন, একটা দেশে যাওয়া উচিত, বাংলাদেশ থেকে মুভ করতে চাচ্ছেন, তাদের জন্য মালয়েশিয়া কিন্তু খুব ভালো একটা চয়েস হতে পারে। এবং মালয়েশিয়াতেও কিন্তু IELTS ছাড়াও কিন্তু অ্যাডমিশন পাওয়া সম্ভব। চতুর্থ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে রোমেনিয়া। বন্ধুরা, এটা ইউরোপের ইউনিয়নভুক্ত একটি দেশ, অবশ্যই এটা সেনজেনভুক্ত একটি দেশ, এবং অনেকেই কিন্তু রোমেনিয়াতে খুব অল্প প্রোফাইল নিয়ে কিন্তু এখানে আসছেন, অনেকে IELTS ছাড়াও কিন্তু এই দেশটিতে আসছেন। মোট কথা কিন্তু এখানে সবার জন্যই কিন্তু সুযোগ রয়েছে। তবে এই দেশটির ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জও রয়েছে। কয়েকটি চ্যালেঞ্জের কথা বলছি, তাহলে আপনার ডিসিশন নেওয়াটা সহজ হবে। প্রথমত হচ্ছে এই দেশটির এম্বাসি বাংলাদেশে নেই, তাই আপনি কাগজপত্র জমা দেওয়া বা অন্য কাজের জন্য আপনাকে ভারতে যেতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে এখানে কিন্তু রিসেন্টলি ভিসা পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে, কারণ অনেক বাংলাদেশিরা এই দেশটিতে এসেছেন, এমনকি ওয়ার্কাররাও এসেছেন ওয়ার্ক ভিসায়, কিন্তু এখানে আসার পর তারা স্টে করেনি, তারা কিন্তু এই দেশটি থেকে ইউরোপের অন্য কোনো বিগার ইকোনমি যে দেশগুলো রয়েছে সেখানে চলে গেছে এবং সেখানে অ্যাজাইলাম ক্লেম করেছে। এই বিষয়টি কিন্তু রোমেনিয়ান গভর্নমেন্ট সহ ইউরোপীয় ইউনিয়ন বিষয়গুলো জানছে যে স্টুডেন্ট আসছেন এই ছোট ছোট দেশগুলোতে এবং সেই দেশ থেকে অন্য দেশে তারা মুভ করছেন। তো এসব কারণে কিন্তু তারা ভিসার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রিক্ট হচ্ছেন দিন দিন। তাই মোটামুটি একটি ভালো প্রোফাইল নিয়ে আবেদন করলে আপনার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। ষষ্ঠ যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে তুরস্ক। অনেকেরই তুরস্ক পছন্দের জায়গা, অনেকেই স্কলারশিপের জন্য আবেদন করেন, কারণ স্কলারশিপ কিন্তু খুবই চ্যালেঞ্জিং, পাওয়াটাও টাফ। কিন্তু যদি আপনি সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু তুরস্ক খারাপ নয়। তুরস্ক থেকে কিন্তু আপনি অন্য ইউরোপের দেশগুলোতে সহজেই মুভ করতে পারবেন, এমনকি আমেরিকা, ইউকে, এখানেও কিন্তু মুভ করাটা আপনার জন্য সহজ হবে। সপ্তম যে দেশটির কথা বলবো এটা অনেকেরই পছন্দের জায়গা, এবং এই মুহূর্তে ইউরোপের যে দেশগুলোতে ফ্রিতে পড়াশোনা করা যায়, অলমোস্ট ফ্রিতে পড়াশোনা করা যায়, তাদের মধ্যে এই দেশটি অন্যতম, সেটা হচ্ছে ইতালি। বন্ধুরা, ইতালিতে প্রচুর বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ল্যাঙ্গুয়েজের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংরেজি, এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজের কোর্সগুলো অফার করছে, এবং অ্যাডমিশন পাওয়াটাও সহজ। এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে অ্যাপ্লাই করা যায়, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সামান্যতম 30 থেকে 20 ইউরো, 30-40 ইউরো দিয়ে অ্যাপ্লাই করা পসিবল হয়, অর্থাৎ সেখানে খুব অল্প টাকা দিয়ে আবেদন করার সুযোগ রয়েছে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে এই ইতালিতে আবেদন করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে, অর্থাৎ কাগজপত্র করা, সিমিয়া করা, পরীক্ষা দেওয়া, কাগজপত্র গোছানো, ইন্স্যুরেন্স সহ আরও অনেক কাজ রয়েছে, যেগুলোর জন্য মোটামুটি একজন শিক্ষার্থীর 1,20,000 থেকে 1,30,000 টাকার মতো খরচা হতে পারে। এগুলো করার পর যখন আপনি ভিসাটা সাবমিট করবেন এবং ভিসাটা কোনো কারণে আনফর্চুনেটলি যদি রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকের একটি ক্ষতির সম্মুখীন হয়। আর এই কাগজপত্রগুলো কিন্তু অন্য ক্ষেত্রেও ব্যবহার করা যায়, তবে যেহেতু খরচ হয়ে যায় সেটা কিন্তু একটা আপনার লস বলা যেতে পারে। আর এই চ্যালেঞ্জটা কিন্তু অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। তবে যদি ইতালিতে আপনি আসতে পারেন, এখানে কিন্তু খুবই অল্প পয়সা পড়াশোনা করা যায়। শুধু অল্প পয়সা না, এখানে রিজিওনাল স্কলারশিপ রয়েছে, ইউনিভার্সিটির স্কলারশিপ রয়েছে, অন্য স্কলারশিপ রয়েছে। মোট কথা ওই সব স্কলারশিপ দিয়ে আপনি খুব অল্প পয়সায় পড়াশোনা করতে পারবেন, উল্টো টাকাও পাবেন। অষ্টম যে দেশটির কথা অনেকেই হয়তো ভাবেন, অনেকে আগে থেকেই প্ল্যানিং করেন, সেটা হচ্ছে জার্মানি। বন্ধুরা, জার্মানির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দেশটির অ্যাপয়েন্টমেন্ট এখন পাওয়া যাচ্ছে না, লম্বা কিউ রয়েছে। আর জার্মানি যদি আপনার টার্গেট হয়ে থাকে, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইউরোপের অন্য একটি দেশে আসুন, সেই দেশ থেকে ক্রেডিট ট্রান্সফার বলুন বা হচ্ছে ওই দেশে অ্যাডমিশন করার জন্য যদি আপনি জার্মানিকে টার্গেট করেন, খুবই ইজিলি আপনি মুভ করতে পারবেন, যেটা বাংলাদেশের মতো এত লম্বা কিউতে আপনি পড়তে হবে না। সর্বশেষ যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ড। বন্ধুরা, এই দেশটিতে খুবই অল্প পয়সায়, বাংলাদেশি টাকায় 2.5 থেকে 3 লাখ টাকা বছরে ফি দিয়ে, টিউশন ফিস দিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। খুব লো প্রোফাইল নিয়েও অ্যাডমিশন পাওয়া সম্ভব। তবে প্রবলেম হচ্ছে দেশটির এম্বাসি বাংলাদেশে নেই, তাই এটার জন্য আপনাকে ভারতে যেতে হবে। শুধু তাই না, এখানে একটা ইনভেস্টমেন্টও আপনাকে করতে হবে, এবং এখানে একটা প্রবণতা দেখা দিয়েছে যে ভিসা রিজেক্ট হওয়ার একটি প্রবণতা কিন্তু পোল্যান্ড এম্বাসির রয়েছে। তাই কাগজপত্র যদি আপনার সব কিছু ঠিক থাকে, ফিনান্সিয়াল ব্যাপারগুলো যদি একদম ঠিক থাকে, তাহলে আমার মনে হয় পোল্যান্ড একটা ভালো অপশন হতে। এবারে আমরা বাজেটে একটু বাড়াবো, অর্থাৎ 6 লাখ টাকা থেকে যাদের বাজেট 10 লাখ টাকার মধ্যে, 10-11 লাখ টাকা বা 11.5 লাখ টাকা বা 12 লাখ টাকা পর্যন্ত, তারা আসলে কোন দেশগুলো চয়েস করতে পারে। প্রথম যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে লিথুনিয়া। বন্ধুরা, লিথুনিয়াতে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডিতে আবেদন করা সম্ভব, এবং এই দেশটিতে মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থী তারা কিন্তু তাদের স্পাউসকেও নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এর আগে লো বাজেটের যে দেশগুলোর কথা বললাম, সেই দেশগুলোতে কিন্তু আপনার স্পাউসকে পরে নিয়ে যেতে হবে তাদের ইমিগ্রেশন রুলস মেনটেন করে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে লিথুনিয়াতে মোটামুটি কাজ রয়েছে এবং খুবই সেফ একটা কান্ট্রি, খুবই ক্লিন একটা কান্ট্রি,
এবং এই দেশটিতে কিন্তু ভালো অপরচুনিটিও রয়েছে। দ্বিতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে হাঙ্গেরি। আর হাঙ্গেরির প্রসেসটা বাংলাদেশ থেকেও করা সম্ভব, তাই এখানে কিন্তু আপনার একটা ভালো সুযোগ হতে পারে। যাদের IELTS নেই বা হচ্ছে যাদের একটু বাজেট ইস্যু রয়েছে তারা কিন্তু হাঙ্গেরির কথা ভাবতে পারেন। বাংলাদেশেও অনেক শিক্ষার্থীরা কিন্তু হাঙ্গেরিতে পড়াশোনা করছে এবং ভালো অবস্থানে রয়েছে, এবং সেখানেও পার্ট টাইম করার সুযোগ কিন্তু রয়েছে, এবং পরবর্তী সেটেলমেন্টেরও একটা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা ভালো প্যাকেজ হতে পারে হাঙ্গেরি, এটা নিয়ে ভাবতে পারেন। আর হাঙ্গেরি নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, চাইলে দেখে নিতে পারে। তৃতীয় যে দেশটির কথা বলবো এটি বাল্টিক কান্ট্রি, এটা হচ্ছে লাটভিয়া। এটা লিথুনিয়ার পাশের একটি দেশ, এবং এখানেও কিন্তু খুব ভালো ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ রিগা সহ আরও ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে IELTS লাগবে, IELTS ছাড়া সম্ভবই হবে না। পাশাপাশি এখানে লো বাজেট, যে বাজেটের কথা বললাম 6 লাখ থেকে 10 লাখ টাকা প্লাস হলে এখানে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন, আসতে পারেন। চতুর্থ যে দেশটির কথা বলবো এটা খুবই চমৎকার একটা দেশ, বাট কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে সেই চ্যালেঞ্জগুলো যদি আপনি কনসিডার করতে পারেন, আমার মনে হয় জার্মানির একটি অল্টারনেটিভ দেশ হতে পারে এই দেশটি, সেটি হচ্ছে বেলজিয়াম। বন্ধুরা, দেশটিতে খুবই অল্প পয়সায় পড়াশোনা করা যায়, যেমন ঘেন্ট ইউনিভার্সিটি রয়েছে, আরও বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে, VUB রয়েছে, যেখানে মোটামুটি একটা বাজেট নিয়ে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন। তবে এখানে IELTS মাস্ট, IELTS আপনার লাগবেই। অ্যাডমিশনের জন্য না হলেও অ্যাম্বাসির ক্ষেত্রে কিন্তু আপনার IELTSটা প্রয়োজন হবে। পাশাপাশি দুটি চ্যালেঞ্জের কথা বলবো। একটি চ্যালেঞ্জ হচ্ছে দেশটির অ্যাম্বাসি বাংলাদেশে নেই, তাই কাগজপত্র জমা দেওয়ার জন্য আপনাকে প্রথমে ভারতে যেতে হবে। আর আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে দেশটির তে আবেদন করার জন্য আপনার যে ব্যাংক অ্যামাউন্টটা থাকবে সেটা ব্লক করতে হবে। এটা অনেকের জন্যই হয়তো একটা টাফ সিচুয়েশন হতে পারে, কারণ অনেকেই ধার কর্য করে, অনেকে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর বিদেশে অ্যাপ্লাই করেন। আর সেক্ষেত্রে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার জন্য পুরো একটা বছরের জন্য টাকাটা আটকে যাবে। প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে আপনাকে দেওয়া হবে, এটাই হচ্ছে বেলজিয়ামের পলিসি। তবে সেই বাজেটটা যদি আপনার থেকে থাকে তাহলে বেলজিয়াম হচ্ছে চমৎকার একটা দেশ। কাজেরও সুযোগ রয়েছে, সেটেলমেন্টেরও সুযোগ রয়েছে, সব দিকে কিন্তু মোটামুটি ভালোই একটা অপশন হতে পারে। সর্বশেষ দুটি দেশের কথা বলবো, একটি হচ্ছে ডেনমার্ক এবং অন্যটি হচ্ছে জাপান। এই ডেনমার্কে কিন্তু আপনি স্পাউসে নিয়ে যেতে পারছেন এবং এটা একটা ভালো অপশন হতে পারে। আর ডেনমার্কের একটি বড় সুবিধা হচ্ছে যদি আপনি টিউশন ফিস পে করে দেন তাহলে আপনারা কিন্তু ব্যাংক ব্যালেন্স দেখাতে হচ্ছে না, এটা ছাড়াই কিন্তু আপনি আবেদন করতে পারছেন। আর জাপানের কথা তো অবশ্যই আপনারা জানেন, খুবই চমৎকার একটি দেশ, অনেক বাংলাদেশি রয়েছে, পড়াশোনার সুযোগ রয়েছে, কাজের সুযোগ রয়েছে, পরবর্তী সেটেলমেন্টেরও কিন্তু সুযোগ রয়েছে, তা জাপান নিয়েও কিন্তু আপনি ভাবতে পারেন। সর্বশেষ যাদের বাজেট 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা প্লাস তারা আসলে কোন দেশগুলোর কথা ভাবতে পারে? বন্ধুরা, প্রথমেই যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইউকে। যদিও ইউকে অনেক নিয়ম কানুন চেঞ্জ করেছে, তারপরে এখনও কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা ভালো চয়েস হতে পারে ইউকের অনেক বিশ্ববিদ্যালয়ে প্রসেসটাও ফাস্ট এবং খুব সহজে কিন্তু অ্যাডমিশন পাওয়া সম্ভব যদি আপনার প্রোফাইলটা ঠিকঠাক থাকে। খুব বেশি হাই প্রোফাইল থাকতে হবে এমন না, মোটামুটি মিড রেঞ্জের একটা প্রোফাইল যদি আপনার হয়ে থাকে এবং IELTSটাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইউকেতে অ্যাপ্লাই করা যায়। আর ইউকেতে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও কিন্তু আবেদন করা যাচ্ছে, আর অনেকগুলো ইনটেকে নেয় তারা, তাই আপনি কিন্তু ইউকেকে টার্গেট করতে পারেন। ইউকেতে যদি আপনি স্পাউস নিয়ে যেতে চান তাহলে কিন্তু নর্মাল যে পাথওয়ে রয়েছে সেখানে আপনি যেতে পারবেন না। রিসার্চ যে প্রোগ্রামগুলো অর্থাৎ রিসার্চ মাস্টার্স যে প্রোগ্রামগুলোতে রয়েছে বা PhD প্রোগ্রাম রয়েছে সেখানে কিন্তু আপনি স্পাউস নিয়ে যাবেন, এখনও সেই সুযোগটা রয়েছে, তাই এই ব্যাপারটা আপনি টার্গেট করতে পারেন। আর ইউকে এই জন্যে অনেকের পছন্দের জায়গা, কারণ ইউকে ইংলিশ স্পিকিং একটা কান্ট্রি, এখানে পার্ট টাইমের ক্ষেত্রে আপনাকে বেশি একটা চ্যালেঞ্জের ফেস করতে হবে না খুব, কারণ অন্য ইউরোপের দেশে যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে কাজকর্ম পেতে একটু সমস্যা হয়, কিন্তু ইউকেতে এই প্রবলেমটা নেই। বাংলাদেশি কমিউনিটিও ভালো এবং অনেকেই কিন্তু ইউরোপের থেকে মানে পাসপোর্ট পাওয়ার পর তারা ইউকেতে মুভ করে বা আয়ারল্যান্ডের দিকে মুভ করে, কারণ ভাষার কারণে এবং কমিউনিটির কারণে। তো যে দেশটির কথা বলবো এটাও খুব জনপ্রিয় একটা দেশ, এবং আপনার বাজেট যদি একটু হাই হয়ে থাকে, প্রোফাইলটাও মোটামুটি রয়েছে, আপনারা নিউজিল্যান্ডের কথা ভাবতে পারেন। বিশেষ করে মাস্টার্সের স্টুডেন্টরা এই দেশটির কথা ভাবতে পারেন। এখানে কিন্তু আপনার লেখাপড়ার পরে সেটেল হওয়ার প্রসেসটা কিন্তু মোটামুটি ভালোই বলা যেতে পারে। সর্বশেষ এই যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। আপনার কাগজপত্র, প্রোফাইল সব দিক দিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে অস্ট্রেলিয়ার কথা আপনি ভাবতে পারেন। অনেকেই বলতে পারেন ভাই US বা ক্যানাডার কথা বলবেন না। হ্যাঁ, যদি আপনার প্রোফাইল খুবই ভালো থাকে, TA বা আর চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচার্স অ্যাসিস্ট্যান্ট অথবা ফান্ডিং নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাহলে US, ক্যানাডা হচ্ছে বেস্ট অপশন। তবে
সেলফ ফাইন্যান্সে এখন অনেক বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। অনেক সময় দেখা যায় আপনি অনেক লম্বা একটি সময় ব্যয় করছেন এই দেশটির জন্য, হুটহাট একটি ডিসিশন দিয়ে দেয় যে আপনি রিজেক্ট হয়ে গেছেন ভিসার জন্য। তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে ইউএস বা কানাডা ছাড়া অন্য কোনো দেশ যদি থেকে থাকে সেগুলো চিন্তাভাবনা করা উচিত, যেমন অস্ট্রেলিয়া হতে পারে বা নিউজিল্যান্ড হতে পারে বা ইউকে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি দেশগুলোর নাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বাজেট অনুযায়ী কোন দেশগুলো চয়েস করা উচিত। বন্ধুরা, প্রথমে আমি বাজেটকে বেশি ফোকাস করছি, কারণ সবার আর্থিক অবস্থা এক না। দিন শেষে অর্থটা বা ফিনান্সের ব্যাপারটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসাবে দাঁড়ায় বিদেশে আসার ক্ষেত্রে। তাই আপনার বাজেটটাকে চিন্তা করুন কত, তারপর হচ্ছে সেই অনুযায়ী দেশগুলো সিলেক্ট করে সেই দেশগুলোর মধ্যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সেই ব্যাপারটা ভাবতে থাকুন। আর যারা স্পাউস নিয়ে চিন্তা করছেন যে স্পাউস নিয়ে কোন দেশগুলো আমার জন্য ভালো হবে ইউরোপের কম বাজেটের মধ্যে, তাদের মধ্যে রয়েছে ডেনমার্ক, রয়েছে সুইডেন, রয়েছে লিথুনিয়ার মতো দেশ। যদি একদম কম বাজেটের কথা ভাবেন তাহলে লিথুনিয়া হতে পারে একটি ভালো চয়েস। সেক্ষেত্রে আপনি আপনার স্পাউসকে সাথে নিয়ে যেতে না পারলেও আপনি উইদিন 5 মান্থসের মধ্যে কিন্তু আপনি আপনার স্পাউসকে লিথুনিয়াতে নিয়ে মুভ করাতে পারবেন, এবং উইথ আপনার যদি চিলড্রেন থাকে তাকেও সঙ্গে করে নিতে পারবেন। এটা কিন্তু লিথুনিয়ান গভর্নমেন্ট এখনও পর্যন্ত দিচ্ছে। তাই এটা কতদিন পর্যন্ত ওপেন থাকে সেটাও একটা ব্যাপার, তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। সর্বশেষ, যাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ, স্কলারশিপ ছাড়া কোনো গতি নেই, তাদের জন্য বেশ কিছু অপশন রয়েছে এখনও। যারা অনার্সের শিক্ষার্থী অর্থাৎ এইচএসসি কমপ্লিট করেছেন, এখন অনার্সের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের জন্য টার্কির বুর্সেলারি স্কলারশিপ রয়েছে, তুরস্কের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের নিজস্ব স্কলারশিপ রয়েছে, পাশাপাশি হাঙ্গেরির স্কলারশিপ রয়েছে, চায়না গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, মেক্সড স্কলারশিপ রয়েছে, আজারবাইজানের স্কলারশিপ রয়েছে, জাপানের অন্য কিছু স্কলারশিপ রয়েছে, ইন্দোনেশিয়ার স্কলারশিপ রয়েছে থাইল্যান্ডের স্কলারশিপ সহ আরও বেশ কিছু স্কলারশিপ রয়েছে। এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। আর যদি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্কলারশিপ পাওয়াটা ব্যাচেলরের তুলনায় কিছুটা সহজ, এবং আপনার জন্য এই স্কলারশিপগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো ব্যাচেলরের কথা বললাম এগুলো রয়েছে, প্লাস ডার্ড স্কলারশিপ রয়েছে জার্মানির, ইরাসমাস স্কলারশিপ রয়েছে, এসআই স্কলারশিপ রয়েছে, ফ্রান্সের কিছু স্কলারশিপ রয়েছে। এগুলো কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন, আর এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বাজেট অনুযায়ী কোন দেশটি আপনার চয়েস করা উচিত, 2026 সালে সবচেয়ে কম খরচে কোন দেশে আসা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।